শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সটা বা প্রেস মিট যেটাই বলেন, সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়া দিল্লিতে যে ইয়েটা আছে ব্রাঞ্চ, সেটার সেখানে তিনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং এটা লাইভ ছিল, অডিও লাইভ ছিল। অডিও লাইভ বিকজ এইটা কিন্তু কনফার্ম অডিও লাইভ, এই জন্য এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কোনো সুযোগ নাই, বিকজ তিনি স্পন্টেনিয়াস বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। স্পন্টেনিয়াস মানে একেবারে এমনও মনে হয়েছে যে তিনি উত্তর দেবেন না, কিন্তু তিনি আবার ব্যাক করে এসে বলছেন যে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেকে হাত নাড়তেছেন, আমি উত্তর দেব। কোনো সময় মনে হচ্ছিল যে সজীব অজয় তার ছেলে উত্তর দিবেন, কিন্তু সজীব অজয় যখন বলছেন আমার মা এখনো আসেন নাই, তো আমাকেই মনে হয় উত্তর দিতে হচ্ছে, তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা লাইভে এসে তিনি উত্তর দিয়েছেন। সো ইট ওয়াজ ভেরি মাচ, ইট ইজ কনফার্ম, ইট ওয়াজ এ লাইভ অ্যাপিয়ারেন্স, নট ভিজুয়ালি বাট অডিওতে তিনি লাইভ অ্যাপিয়ারেন্সে ছিল। এটা নিয়ে কোনো সন্দেহ আর মানে এই যে অনেকে অনেক কথা বলেন, এগুলো একদম আপনারা উড়িয়ে দিতে পারেন। নো ওয়ে, ইট ওয়াজ রিয়েল লাইভ, একেবারে লাইভ। মানে আমি টোটালটা লাইভে দেখেছি। তো যাই হোক, যেটি আমি দেখেছি, আমি যে এবার আমরা মনে হয় যে উপস্থিতিটা ছিল হিউজ জার্নালিস্ট ওখানে উপস্থিত ছিল, তিল ধরনের ঠাই নেই, যেরকম কথাটা বলেন এরকম কোনো জায়গা ফাঁকা ছিল না, কোনো জায়গা ফাঁকা ছিল না। একেবারে ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে মানে সবগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি ওখানে ছিল, ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো ছিল, প্রত্যেকে ওখানে তাকে অনেক মানে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে একসাথে কোশ্চেন করেছেন বেশ কয়েকজন মিলে। তখন দেখা গেছে অনেক ইন্টারন্যাশনাল হয়েছে। আর বাংলাদেশের বলে রাখা ভালো, আমাদের একজন বাংলাদেশের জার্নালিস্ট ওখানে ছিলেন। দিস ইজ রিয়েলি, আই এম প্রাউড অফ হার, সুলতানা রহমান, সে নিউ ইয়র্কে থাকেন, বাংলা নিউজ নেটওয়ার্কের উনি কর্ণধার, তিনি ওখানে ছিলেন। আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে সুলতানা রহমান ওখানে একজন বাংলাদেশের একজন সাংবাদিক ওখানে রিপ্রেজেন্ট করেছে। আর বেশিরভাগই হলো দিল্লিতে অবস্থান। এখন আসি, আমার মনে হয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আমি যদি শুধু, তবে এই সার্বিক বর্ণনাও যদি দিতে যাই তাতেও আপনাদের অনেক ভালো লাগবে, যে ইট ওয়াজ রিয়েলি একটা লাইভলি প্রেস কনফারেন্স, যে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা প্রথম তার বক্তব্য রেখেছেন, পরবর্তীতে অনেক উত্তর দিয়েছেন, মানে অনেকগুলো প্রশ্ন নিয়েছেন, আমি বলি উত্তর দিয়েছেন মানে কি স্পন্টেনিয়াস উত্তর দিয়েছেন। তার ছেলে সজীব অজয়ও সেখানে উত্তর দিয়েছেন, এবং সেখানে লাইভে আমাদের সাকিব আল হাসানকে দেখা গেছে, আমিনুর রহমান পলাশকে দেখা গেছে, এরকম ছিলেন। তবে বেশ ইয়া ছিল, এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি ওখানে ছিলেন, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রে ওনারা ছিলেন, সবাই ছিল। এবং ইট ওয়াজ মানে রিয়েলি দে কন্ডাক্টেড এ রিয়েলি গুড প্রেস কনফারেন্স, আই টেল ইউ, দে কন্ডাক্টেড এ রিয়েলি গুড ওয়ান। তো আসি, আমরা এখন চলে যাই, আমি একবারে শেষ করে আমি আপনাদের এই এতে যোগ দেওয়ার চেষ্টা করতেছি। দেখি, আমি নিজেও মানে এই প্রেস কনফারেন্সটা দেখে এক্সাইটেড হয়েছি। আমি যদি ওখানে থাকতে পারতাম, আই উড বিন মোস্ট লাকি পারসন, মানে আমার বাংলাদেশ থেকে আমার ভালো লাগতো। তো সবচেয়ে ভালো লাগছে আমাদের সুলতানা রহমান ওখানে ছিল, সে প্রশ্ন করেছে, তার প্রশ্নের উত্তর শেখ হাসিনা সরাসরি দিয়েছেন। ইট ওয়াজ রিয়েলি নাইস। এখন আসেন, আমরা আজকে যেহেতু তাৎক্ষণিক, আমি একেবারে তাৎক্ষণিক করছি, এই জন্য আমার ডিটেইল হয়তো আরেক সময় যদি সুযোগ পাই করব, বা অন্যান্য প্রোগ্রামে যেখানে জয়েন করবে সেখানে আরো ডিটেইল করার চেষ্টা করবো। তবে আমি অবশ্যই আপনাদেরকে টোটাল শেখ হাসিনার বক্তব্য এবং তার সর্বশেষ অবস্থান, সর্বশেষ তার নীতিগত অবস্থান, তার সর্বশেষ চিন্তা, সবকিছু আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো, আশা করি মোটামুটি আমি করতে পারি। একটা ছিল, যদি শেখ হাসিনার মুড বলেন, মুড নিয়ে আমরা একটু যদি কথা বলি, আমি কেন মুডটার কথা বলছি, এই তার অ্যাপিয়ারেন্সের কেন এটা নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ করা আছে, সেই সন্দেহটা দূর করার জন্য আমি এই কথাটা বলি। তিনি শুরুতেই বলেছেন যে আজকের দিনটা তার ভাই ইমিডিয়েট, তার 2 বছরের ছোট ভাই শেখ কামালের জন্মদিন, তিনি এটা বলেছেন। এবং সে সময় ইমোশনালি তার গলা আটকে আসছিল এবং বোঝা যাচ্ছিল যে তিনি খুব ইমোশনালি মানে চকড হয়ে আছেন, মানে একদম গলা আটকে যাচ্ছিল, মানে কান্নায় ভারী হয়ে আসছিল। তো
এটা আমি কেন এটা বলতেছি, আমি বলছি যে এটা যে ইট ওয়াজ এ রিয়েল লাইভ, এটা যেন কোনোদিন আর কোনো আমরা প্রশ্ন না করি যে শেখ হাসিনার লাইভ কেন লাইভে আমরা এখন পর্যন্ত, কিন্তু এটা ওয়াজ রিয়েল লাইভ সারা দুনিয়ার কাছে। তিনি ইমোশনাল, তার ভাইয়ের জন্মদিন ছিল, সে ছোট ভাই, তার 2 বছরের ছোট ভাই, এবং সে ভাই সম্পর্কে বর্ণনা করেছেন, প্রাউড ফিল করেন যে ভাইকে উনি হারিয়েছেন, প্রাউড ফিল করেন। এবং আবার যখন তার ভাইয়ের হত্যার কথা বলছেন তখনও উনি দুইবারই ইমোশনালি খুব গলা ভারী হয়ে গেছিল তার। তো সেই ক্ষেত্রে এটা প্রথমেই উনি ইয়েছেন, বাট আফটারওয়ার্ডস এরপরেই সেটা পুরোটা হচ্ছে স্পিরিটেড, একেবারে স্পিরিটেড একটা কথা। এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওয়েল প্রিপেয়ার্ড একটা অ্যাপিল করেছেন। টোটাল যদি আপনি প্রেস কনফারেন্সে দেখেন, শেখ হাসিনা আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা দুর্দান্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশকে সেভ করুন, বাংলাদেশে সেভ করার যে চেষ্টা উনি করছেন সেটা যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে। এটা ছিল তার আমি যদি একটু পয়েন্ট টু পয়েন্টে বলবো, কিন্তু টোটাল যেটা উনি বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, বাংলাদেশ কি জন্য গুরুত্বপূর্ণ এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে এটাও তিনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখার জন্য। বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান সাধারণ মানুষের কষ্টের জীবন যাপনের কথা উনি বলেছেন। উনি সাংঘাতিকভাবে মানে এই মানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বাংলাদেশের দারিদ্র্য অবস্থা 18% থেকে এত % হয়েছে, বিভিন্ন ব্যবসা পরিস্থিতি, শ্রমিকের কর্মসংস্থান পরিস্থিতি, সবকিছু উনি বর্ণনা করেছেন। সবকিছু উনি বর্ণনা করে ইন্টারন্যাশনাল এই টোটাল প্রেস কনফারেন্সটার একটাই মটো আমার কাছে মনে হয়েছে যে ওনার ইয়েটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আজকে বাংলাদেশকে কি অবস্থা, কি চলতেছে সেটা তাদেরকে তার মুখ থেকে জানানো হতো। ইন্টারন্যাশনাল কমিউনিটি তো খেয়াল রাখছেই, কিন্তু তার মুখ থেকে তিনি কিভাবে ফিল করছেন, তিনি কিভাবে এটাকে দেখেন, এইটা উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। সো আমার কাছে নাম্বার 1 পয়েন্ট অফ দিস প্রেস কনফারেন্স ওয়াজ ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, গত 2 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর কি নির্যাতন চলছে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার নিজের মুখে অ্যাপিল করা। এটা ছিল 1 নম্বর। আমার কাছে মনে হচ্ছে টোটাল প্রেস কনফারেন্সের 1 নম্বর উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। 2 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে, 2 নম্বর পয়েন্ট, সেটা হলো শি রিকনফার্মড যে উনি ডিসেম্বরে আসছেন, এবং এইভাবে বলেছেন, উনি বলেছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সে বিজয়ের মাসে আমি ফিরে আসবো। ডিসেম্বর মানে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি কবে আসছেন, কবে যাচ্ছেন, কি করছেন, এগুলো বলছে, তখন কিন্তু উনি 2 নম্বর পয়েন্ট উনি বলেছেন যে ডিসেম্বর মাসে উনি আসবেন। মানে এই যে মাঝখানে যে কথাবার্তাগুলো আছে যে সেপ্টেম্বরে আসতে পারেন, কালকে আসতে পারেন, পরশু আসতে পারেন, আদৌ আসবেন না, এই কথাটার মধ্যে কিন্তু এখন আর নাই। উনি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাসে উনি ফিরবেন। এটা হলো সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যেটা বলছেন, যেটা সবচেয়ে অ্যাপিলিং যে কথাটা উনি বলছেন যে তিনি তার দল এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং বাংলাদেশের মানুষের এই জন্য তিনি কাজ করেন, এবং সেই জন্য বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে যেতে চান। সেখানে উনি একটা চমৎকার একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা আপনাদেরকে আমি বলি। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আহ্বান যাচ্ছে, সেভ বাংলাদেশ, প্লিজ সেভ বাংলাদেশ, প্লাস আই উইল রিটার্ন টু দ্য পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। দিস ইজ আমার কাছে মনে হচ্ছে যে একেবারে একটা কবিতার ভাষার মতো মনে হচ্ছে, যে ইংরেজিতে উনি বলছেন যে I will to save Bangladesh, I will return to the people, I believe in them, I love them, and I will return to them. এত চমৎকার ভাবে উনি এই ফ্রেজটা বলেছেন যে মানুষকে উনি ভালোবাসেন, মানুষকে উনি বিশ্বাস করেন, এবং তিনি মানুষের কাছে ফেরত যাবেন, বাংলাদেশের মানুষের কাছে ফেরত যাবেন, বাংলাদেশকে রক্ষা করার জন্য। তিনি বলছেন যে টাইম উইল কাম, আই উইল কাম ব্যাক, টাইমটা আসতেছে, আমি ফিরে আসছি, জনগণেরকে আশ্বস্ত করেছেন। এবং উনি বলছেন যে তার
এইটার সাথে তার উদ্দেশ্য, দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য একটা, যে রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনিউয়াল অফ ডেমোক্রেসি, বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশকে পুনর্গঠন করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এইটা রিনিউয়াল, এটা হলো তার একমাত্র উদ্দেশ্য। এবং তিনি বলছেন, আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য পিপল আর বিসাইড দ্য পিপল, এরকম 2-3টা ভাবে বলছে। আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য, আমি জনগণের পাশে দাঁড়াতে চাই, জনগণের এই দুরবস্থার সময় আমি জনগণের পাশে দাঁড়াতে চাই, আমি তাদের পাশে থাকতে চাই। এই যে 4-5টা পয়েন্টের বলতে গিয়ে উনি যেসব যেই ইয়েগুলো, যে ধারাবাহিকতার মাধ্যমে এই চারটা পয়েন্ট আপনাদের কাছে বললাম, সেই 4টা পয়েন্টে যে তিনি পৌঁছানোর জন্য উনি ডিমান্ড করেছেন, শি ডিমান্ডেড ওয়ান সিঙ্গেল থিং, শি ডিমান্ডেড যে আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের ব্যান প্রত্যাহার করতে হবে, এবং সাধারণ মানুষ সহ যাদেরকে আটকে রাখা হয়েছে, উনি বলছেন যে লাখখানেক মানুষকে আটকে রাখা হয়েছে এবং 10 লাখের উপর মানুষের বিরুদ্ধে করা হয়েছে, কি বলে, মানুষকে বিরুদ্ধে মামলা দেয়া আছে, এগুলো প্রত্যাহার করতে হবে। তিনি বারবার বলছেন আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে এবং মানুষের বিরুদ্ধে যেসব মামলাগুলি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, এটা হলো ওনার দাবি। এবং উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার জন্য উনি যে জিনিসটা বলছেন, তিনিও প্রথমবারের মতো বা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন। এখন আর উনি এই পুরো ইয়ের মধ্যে তিনি আমি কোনো ব্যক্তিগত বিষাদাগার বা ব্যক্তিগতভাবে কাউকে উনি কিছু বলেছেন, এইটা শুধু ইউনূসের নামটা উচ্চারণ হয়েছে, উনি ইউনূসের যে খারাপ কাজগুলি করেছে, যে মাস্টার মাইন্ডিং করেছে, এগুলোর কথা বলতে গিয়ে ইউনূসের কথা আসছে। আর আদারওয়াইজ এখনকার পরিস্থিতির উনি বর্ণনা দিয়েছেন। তিনি এই জিনিসটা এখানে একটা জিনিস ইন্টারন্যাশনাল কমিটির কাছে আরেকটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ শুধু একা বাংলাদেশকে দেখে, বাংলাদেশের বর্তমান অবস্থা শুধু একা বাংলাদেশের অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এই বাংলাদেশ রিজিওনাল, ইন্টারন্যাশনালি কিন্তু গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা কিন্তু পুরো রিজিয়নের মধ্যেই কিন্তু অস্থিতিশীলতা তৈরি করবে। সো এই রিজিওনাল পরিস্থিতির জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশের এই অবস্থা থেকে, বাংলাদেশ যে আজকে যেদিকে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে ফেরত আনা, ডেমোক্রেসির পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ করা, এগুলো কথা উনি বলছেন। উনি যেটা আরেকটা কথা, আরেকটা পয়েন্ট উনি যেটা বলেছেন, আমি পরবর্তীতে বলবো যে এই যে উনি কি জিনিসগুলো খুব মানে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বাংলাদেশের দিকে দৃষ্টি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল আবেদন জানাতে গিয়ে যে পয়েন্টগুলো উনি বলেছেন, সেগুলো যে প্রিরিকুইজিটগুলো এখন ওনার ফিরে যাওয়ার ব্যাপারটা উনি কনফার্ম করেছেন। কিন্তু তিনি ওইখানে ফিরে যাওয়ার ব্যাপারে উনি বলছেন যে তারা সরকার কি করবে। আমার সাথে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছেন, ভারতীয় সরকারের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তিনি বলছেন কোন সরকারের সাথে যোগাযোগের ব্যাপার না, এটা তার ডিসিশন, শি ওয়ান্টস টু গো ব্যাক, আমি আমার দেশে ফেরত যাব। এখন যদি আমরা ধারাবাহিকভাবে যে পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো বলতে এখন আমি আসি যে পয়েন্টগুলো নিয়ে উনি সবচেয়ে বেশি করছেন আমার কাছে, আমি পয়েন্ট আউট করেছিলাম। তিনি যে পয়েন্ট আউট গুলো করে এই ধারাবাহিক একটা বক্তৃতার মধ্যে যে দাবিগুলো করেছেন, সেটার প্রেক্ষাপটটা উনি কিভাবে আনছেন, যে কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা বর্ণনা করেছেন। তো কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা আমি আর ধরা দেব, উনি কি বলেছেন। কারেন্ট বাংলাদেশে উনি বলছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, বাংলাদেশের নারীরা নিরাপদ না, বাংলাদেশের শিশুরা নিরাপদ না, বাংলাদেশে শুধু আওয়ামী লীগ কর্মী না, তিনি বলেছেন বাংলাদেশের ব্যবসায়ী শ্রেণীকেও, বহু ব্যবসায়ী এখন পলাতক আছে, বহু ব্যবসায়ীকে জেলে আটকে রাখা হয়েছে, বাংলাদেশে কনস্টিটিউশনাল অর্ডার নাই। তিনি এই জিনিসগুলো তুলে ধরেছেন যে বাংলাদেশে এখন কি পরিস্থিতি বিরাজ করছে এইটা। এবং উনি বলছেন যে কনস্টিটিউশনাল অর্ডার বলতে উনি যেটা বলেছেন, যেহেতু একটি সরকারকে কি বলে ইয়ের মাধ্যমে, এখানে একটা বড় পয়েন্ট উনি বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিটি কেন দৃষ্টি দেওয়া দরকার, সেটা হলো বাংলাদেশে মিলিটেন্সি মানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সো বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা উচিত না, বাংলাদেশকে দেখা উচিত রিজিওনাল প্রেক্ষাপটে দেখা উচিত, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে দেখা উচিত বাংলাদেশে। এবং এটাও বলেছেন যে 2 বছর এবং এই সময় করতে সকল সাজাপ্রাপ্ত
সাজাপ্রাপ্ত মিলিটেন্টদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ফ্রি মুভ করতেছে, তারা বাংলাদেশে কি করতেছে নোবডি নোজ, এটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য না ইন্টারন্যাশনাল কমিটির প্রতি। মিলিটেন্সি ইজ রাইজিং, এক্সট্রিমিজম ইজ রাইজিং। তারপরে উনি যে ডেইলি লাইফ বলে কোনো জিনিস নাই, যেটা কারেন্ট পরিস্থিতি সম্পর্কে উনি বলতে হয়, নো হিউম্যান রাইটস, হ্যাঁ, শিশুরা নিরাপদ না, নারীরা নিরাপদ না, বয়োজ্যেষ্ঠরা নিরাপদ না। উনি মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে যে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, উনি বঙ্গবন্ধুর 32 নম্বরের কথা শুধু বলেননি, বলছেন যে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রতি আক্রমণ করা হয়েছে। 1971-এর যে স্পিরিট, সেটাকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে মিলিটেন্সির স্পিরিট দিয়ে। এটা কিন্তু খুব মানে তো বাংলাদেশ, উনি যেটা বলছে, বাংলাদেশ ক্রাইসিস ইজ নট এলোন এ বাংলাদেশ ক্রাইসিস, এটা একটা রিজিওনাল ক্রাইসিসে পরিণত হবে যদি এইটা চলতে দেওয়া হয়, যদি নর্মালসি বাংলাদেশে ফেরত না আসে, যদি বাংলা ইন্টারন্যাশনাল কমিটি যদি এটার দিকে দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। মিলিটেন্সিকে উনি খুব বড় করে বলেছেন। ওকে, আরো পয়েন্টগুলো যেটা অনেক 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 বড় ইয়ে, তো সেটা তিনি তার কি বলে ফিরে যাওয়ার ব্যাপারে যে শঙ্কার কথা বলা হচ্ছে, উনি ফিরে গেলে কি হবে, তো উনি বলছেন যে প্রথমত হচ্ছে এক্সাইল সম্পর্কে বলছেন যে এক্সাইল আমার কাছে নতুন কিছু না। এক্সাইল আমি এর আগেও এক্সাইল ইয়ের সময় 75-এর পর আমাকে অনেক দিন এক্সাইলে থাকতে, 6.5 বছরের কথা বলছেন, এক্সাইলের মতো থাকতে হয়েছে। সো এক্সাইল কি জিনিস উনি জানেন। তারপর উনি ফিরে যাওয়া সম্পর্কে বলছে, দেশে ফিরে যাওয়াটাও তার নতুন কিছু নয়, এর আগেও তিনি দেশে ফিরে গেছেন। আরেকটা কথা বলছেন যে কারারুদ্ধ হওয়া ওনার নতুন কিছু না, উনি 71-এ কারারুদ্ধ ছিলেন, তার মা সহ। তিনি এরপরে বহুবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু কারারুদ্ধ হওয়া কোনো তার জীবনের কোনো নতুন ফ্যাক্টর না। সো তাকে যদি কারাবন্দী করা হয়, এটা নিয়ে উনি কেয়ার করেন না। উনি যেটা বলেছেন যে তার জীবনের প্রতি যে আক্রমণ, জীবনের শঙ্কার কথা যখন বলছে, জীবন নিয়েও উনি শঙ্কা করেন, কারণ তার জীবনের উপর বহুবার আসছে, 13 টাইমস তার উপরে অ্যাটেম্প করা হয়েছে তাকে মারার জন্য। সর্বশেষ গ্রেনেড হামলা তিনি সার্ভাইভ করেছেন, যে গ্রেনেড হামলাতে অনেকেই নিহত হয়েছে। এটা তো উনি বলছে অ্যাটেম্প নাথিং নিউ, অ্যাটেম্প অন আর লাইফ ইজ নাথিং নিউ, তিনি সার্ভাইভ করেছেন এবং উনি এটা নিয়ে চিন্তা করেন না। তার জীবন এইবারও তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি সেখানে বলছেন যে আমি তো জানতাম না, আমি তো ইন্ডিয়াতে আসার পর জানতে পেরেছি আমি ইন্ডিয়াতে আসছে, সরকারি আয়োজনে আমাকে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে। সো দেশে ফেরা নাথিং নিউ, উনি বলছেন দেশে ফেরাটা তার নতুন, মানে ইয়াতে এক্সাইল থেকে দেশে ফেরাটা নতুন কিছু না, এবং এক্সাইল তার জন্য নতুন কিছু না, কারাগার তার জন্য নতুন কিছু না, এবং তার লাইফের উপরে অ্যাটেম্পটাও নতুন কিছু না। এটা নিয়ে উনি কেয়ার করেন, বিকজ শি সার্ভাইভ ফর 13 টাইমস অর ফর 13 টাইমস, খুব সম্ভবত উনি বলেছেন। তিনি বলছেন তিনি সবসময় এত কিছুর পরে শি ফলোড হার ফাদার্স পাথ, ওয়ার্ক ফর দ্য পিপল, এবং সেটা উনি অব্যাহত রাখবেন। যে তিনি তার বাবার পথ, তার বাবাও এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, তিনিও তার ফাদার্স পাথে উনি হাঁটবেন। উনি তারপর বাংলাদেশের মানুষের জন্য কাজ করা থেকে উনি দূরে সরবেন না।